আজকে আমরা ডিসকাস করব ভারতের সংবিধানের পার্ট 2 অর্থাৎ সিটিজেনশিপ চ্যাপ্টারটি নিয়ে। সিটিজেনশিপ চ্যাপ্টারটি পার্ট 2 এর 5 থেকে 11 নম্বর আর্টিকেল নিয়ে গঠিত। পার্ট 2 আর্টিকেল 5 to 11। কিন্তু এই আর্টিকেলগুলো 5 থেকে 11 নম্বর আর্টিকেলগুলোর নাগরিকত্ব বা সিটিজেনশিপের উপর প্রভাব খুবই কম, কেননা এই আর্টিকেলগুলো একমাত্র কমেন্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ 26শে জানুয়ারি 1950 শেষ সময় ভারতের নাগরিক কারা হবে বা কারা হবে না তার উপর নির্ভর করছে। তার পরবর্তীকালে অর্থাৎ কমেন্টমেন্টস অফ দ্য কনস্টিটিউশনের পরবর্তীকালে কে সিটিজেন বা কে সিটিজেন হবে বা সিটিজেন কিভাবে অ্যাকুইজিশন হবে, সিটিজেন কিভাবে টার্মিনেশন হবে, সব কিছুই আমাদের ডিফাইন করবে, সেটা হচ্ছে পার্লামেন্ট। তাহলে মেন ফান্ডামেন্টাল ডেট যেটা সেটা হচ্ছে 26/1/1950। এই সময় কারা সিটিজেন তা নির্ভর করবে পার্ট 2 এর আর্টিকেল 5 থেকে 11 এর উপরে, কিন্তু তারপরে কারা সিটিজেন তা নির্ভর করবে পার্লামেন্টের অ্যাক্ট দ্বারা। ওকে, তা আমরা আসি এরপর নেক্সট আর্টিকেল 5 এ। আর্টিকেল 5 তাদেরকে নিয়ে কথা বলে যারা কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের সময় ভারতে বসবাস করত, বা সিটিজেনশিপ অন দ্য বেসিস অফ ডোমিসাইল। তার মানে কমেন্সমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের সময় যারা ভারতে বসবাস করত তাদের এই শর্ত ছাড়াও আরো 3টি শর্তের মধ্যে একটি শর্ত পূরণ করতে হবে, তাহলে তারা ভারতের নাগরিক হওয়ার যোগ্য। কি কি শর্ত? যে এক, হি ইজ বর্ন ইন ইন্ডিয়া, সে ভারতে জন্মগ্রহণ করেছে, অথবা আইদার অফ হিজ প্যারেন্ট হ্যাজ বর্ন অফ ইন্ডিয়া, তার কোনো পিতা মাতা কোনো একজন ভারতে জন্মগ্রহণ করেছে, অথবা 3 নম্বরে কি সে কমেন্সমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশনের সময় অ্যাট লিস্ট 5 বছর ভারতে থেকেছে। এই 3টে শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত এবং তার সঙ্গে এই শর্ত, এই দুটো শর্ত যদি সে পূরণ করে তবে সে ভারতের সংবিধানে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্যতার অধিকারী আর্টিকেল 5 অনুসারে। আমরা সবাই জানি স্বাধীনতার পরবর্তীকালে স্বাধীনতার ঠিক সময়ে সময়ে হিন্দু মুসলিম প্রচন্ড দাঙ্গা হয়েছিল, যেটা ভারত এবং পাকিস্তান উভয় দেশে। তার ফলে বাধ্য হয়ে পাকিস্তানের সংখ্যালঘুরা ভারতে এবং অনেক ক্ষেত্রেই মুসলমানরা ভারতে চলে আসতে শুরু করে। সেই সময় কি হয়েছিল, সেই সব মাইগ্রেন্ট যারা স্বাধীনতার পরে পাকিস্তান থেকে ভারতে আসছিল তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য আমরা আর্টিকেল 6 নিয়ে আসি। আর্টিকেল 6 অনুসারে সেই সকল মাইগ্রেন্ট যারা পাকিস্তান থেকে ভারতে এসেছিল তারা সবাই নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এখানে একটা শর্ত আছে বা একটা ডেট আছে, 19 জুলাই 1948, 19 জুলাই 1948। এই 19 জুলাই 1948 এ যারা আগে এসেছে, বিফোর 19 জুলাই 1948, তারা অটোমেটিক্যালি কিছু করতে হবে না, অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব বা সিটিজেনশিপ পেয়ে যাবে। বাট 19 জুলাই 1948 এ যারা পরে এসেছে আফটার 19 জুলাই 1948, তারা কিন্তু প্রথমে তাদেরকে 6 মান্থ অর্ডিনারি রেসিডেন্ট হিসাবে থাকতে হবে, দেন তাদেরকে অফিসারের কাছে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে সে কিন্তু সিটিজেনশিপ পাবে। এই 19 জুলাই 1948 এর সাল ডেটটা এত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই দিন আমাদের পারমিট ট্রিটি হয়েছিল, মানে ভারত বা পাকিস্তানের নাগরিকরা নিজেদের ইচ্ছা মতো দুই দেশের যে কোনো জায়গায় গিয়ে সেটেল হতে পারে, এটাকে পারমিট ট্রিটি বলছে। তাই দুটো ডেট আমাদের, এই ডেটের আগে এবং পরে দুটো ঘটনা দেখা যায়। তার আলটিমেটলি কি হলো যে আর্টিকেল 6 অনুসারে যারা 19 জুলাই 1948 এর আগে মাইগ্রেট করেছে পাকিস্তান থেকে ভারতে তারা অটোমেটিক্যালি নাগরিকত্ব হবে, আর 19 জুলাই 1948 এর যারা পরে মাইগ্রেট করেছে তারা কি প্রথমে 6 মাস অর্ডিনারি রেসিডেন্ট থাকতে হবে এবং তারপরে সে রেজিস্ট্রেশন করবে, তারপরে সে সিটিজেনশিপ পাবে। আর্টিকেল 7
সেই সমস্ত মানুষদের জন্য যারা ইন্ডিয়ান টেরিটরিতে বাস করত, বাট স্বাধীনতার পরে বিভিন্ন কারণে তারা পাকিস্তান চলে যায়, বাট সেখানে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হওয়ার জন্য তারা পুনরায় ভারতে ঘুরে এসেছে। তাদের জন্য ভারতের সংবিধান তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার জন্য আর্টিকেল 7 নিয়ে এসেছিল। এই আর্টিকেল 7 এ বলা হয়েছে দোজ হু মাইগ্রেট টু পাকিস্তান আফটার 1 মার্চ 1947 ইজ নট এ সিটিজেন, মানে যারা 1 মার্চ 1947 এর পরে ভারত থেকে পাকিস্তান মাইগ্রেট করেছে তারা কিন্তু ভারতের সিটিজেন হওয়ার যোগ্য নয়। বাট এই বাটটা আসল, বাট অ্যাকর্ডিং টু পারমিট অফ রিসেটেলমেন্ট they get citizenship after registration কিন্তু পারমিট অফ রিসেটেলমেন্ট যেটা একটু আগেই বললাম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ট্রিটি হয়েছিল যে ওদের যারা অধিবাসী ভারতে আসতে চায় বা ভারতের যারা অধিবাসী পাকিস্তান যেতে যায় তারা পরস্পরের মধ্যে চলে যেতে পারে। এই পারমিট অফ রিসেটেলমেন্টের কারণে তারা যদি ভারতে ফিরে আসতে চায় তবে তারা রেজিস্ট্রেশন করলে তারা সিটিজেনশিপ পাবে। কিন্তু সেই ক্ষেত্রে তাকে 6 মাস 6 মান্থ অর্ডিনারি রিসাইডিং করতে হবে। তারপরে সে অ্যাপ্রোপ্রিয়েট অফিসারের কাছে রেজিস্ট্রেশন করবে, তারপর সে সিটিজেনশিপ পাবে। তার মানে কি, আরেকবার সংক্ষেপে যদি বলি, তবে ভারত থেকে যারা পাকিস্তান গেছিল 1947 এর 1 মার্চের পরে, কিন্তু পরবর্তীকালে রিসেটেলমেন্ট অ্যাক্ট পারমিট অফ রিসেটেলমেন্ট অ্যাক্টের মাধ্যমে যারা ফিরে এসেছিল তারা ভারতের নাগরিকত্ব তখনই পাবে যখন প্রথমে তারা 6 মাস অর্ডিনারি রেসিডেন্ট হবে, তারপর তারা অ্যাপ্রোপ্রিয়েট অফিসারের কাছে রেজিস্ট্রেশন করবে, তারপর তারা নাগরিকত্ব পাবে। আমাদের ভারতের স্বাধীনতার সময় ভারতের অনেক অধিবাসী আর কি তখন কাজের খোঁজে দুবাই, সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ড বিভিন্ন জায়গায় বসবাস করত, এবং তারপর যখন ভারতের দেশ ভাগ হয় তখন তারা ভারতের নাগরিকত্ব পেতে চায়। সেই জন্য কনস্টিটিউশন মেকাররা আর্টিকেল 8 নিয়েছিলেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য। আর্টিকেল 8 এ কি বলা হয়েছে, দোজ হু অর্ডিনারিলি রিসাইডেড আউটসাইড ইন্ডিয়া এক্সেপ্ট বাংলাদেশ এবং পাকিস্তান, মানে বাংলাদেশ এবং পাকিস্তান বাদে পৃথিবীর অন্যত্র যারা ভারতীয় নাগরিকরা, ভারতের অধিবাসীরা যারা অর্ডিনারিলি রিসাইডেড করছে, বসবাস করছে, তারা যদি ভারতের নাগরিকত্ব পেতে চায় তবে তাদেরকে অবশ্যই দুটো শর্ত রাখতে হবে। একটা হচ্ছে either of his parent or his grandparent, মানে সে অথবা তার বাবা মার একজন বা তার গ্র্যান্ডপ্যারেন্টদের একজন যেন ভারতে জন্মগ্রহণ করে, was born in India। সেকেন্ড শর্ত বলা হয়েছে যে ওই দেশে থাকা ভারতের যে ডিপ্লোম্যাট বা কনসুলার রিপ্রেজেন্টেটিভ তার কাছে অবশ্যই সিটিজেন হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে, তবেই তারা ভারতের সিটিজেনশিপ পাবে, কনসুলার আর ডিপ্লোম্যাট। তার মানে কি, আর্টিকেল 8 এটাই বলতে চাইছে ভারতের বাইরে বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া পৃথিবীর অন্যত্র বসবাস করা ভারতের অধিবাসীরা স্বাধীনতার সময় বা সংবিধান ঘোষণার সময় ভারতের নাগরিকত্ব পাবে যদি তিনি বা তার পিতামাতার যে কোনো একজন বা তার দাদু দিদার যে কোনো একজন ভারতে জন্মগ্রহণ করে এবং যে সেই দেশে থাকা ভারতের যে কনসুলার রিপ্রেজেন্টেটিভ বা ডিপ্লোম্যাট তার কাছে গিয়ে সিটিজেনশিপের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন, তখনই তারা ভারতের নাগরিকত্ব পাবেন। আর্টিকেল 9 আমাদের ডুয়াল সিটিজেনশিপকে বৈধতা দেয় না। তার মানে কি, ভারতের যদি কোনো নাগরিক অন্য কোনো দেশে ভলান্টিয়ারি নাগরিকত্ব গ্রহণ করে বা অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে স্বেচ্ছায়, তবে সে কিন্তু ভারতের নাগরিক হওয়ার কোনো যোগ্যতা রাখে না, তার ভারতের নাগরিকত্বটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে।
অর্থাৎ ভারতের সংবিধানের আর্টিকেল নাম্বার 9 ডুয়াল সিটিজেনশিপকে গণ্যতা দেয় না। আমরা দেখেছি এর আগে একটা বিতর্কে যে অক্ষয় কুমার কে বলা হচ্ছিল তিনি ভারতের নাগরিক নন। কেন বলা হচ্ছিল? কারণ তিনি স্বেচ্ছায় কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। তার জন্য অক্ষয় কুমার কিন্তু আর আর্টিকেল নাম্বার 9 অনুসারে ভারতের নাগরিকত্ব থাকেন না। আর্টিকেল 10 আমাদের নাগরিকত্বের কন্টিনিউশন বা নবীকরণ নিয়ে ব্যাখ্যা করে। আমার যেমন ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো আইডি প্রুফ যেমন প্রত্যেক বছর রিনিউ করতে হয়, কিন্তু সেই রকম ভাবে সিটিজেনশিপ রিনিউ করার কোনো দরকার হয় না। একবার কেউ যদি ভারতের সিটিজেনশিপ হয়ে যায়, সে কিন্তু ভারতের সিটিজেনশিপ থাকার যোগ্যতা আজীবন লাভ করে, যদি না পার্লামেন্ট কোনো ল দ্বারা তার সিটিজেনশিপটাকে ডিসকোয়ালিফাইড করে, তবে সে কিন্তু আজীবন ভারতের নাগরিকত্ব থাকার যোগ্যতা লাভ করে। আর্টিকেল 11 বলছে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ডিটারমাইন দ্য অ্যাকুইজিশন এন্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ আফটার 26/1/1950। তার মানে কি 26/1/1950 পর্যন্ত যেভাবে যে যার নাগরিকত্ব পাবে সেটা 5 to 8 আর্টিকেল অনুযায়ী হবে, কিন্তু তারপরে যারা নতুন জন্মগ্রহণ করছে বা ভারতে নতুন আসছে তারা তাদের নাগরিকত্ব অ্যাকুইজিশনের ব্যাপারে কি হবে বা কারণ নাগরিকত্ব টার্মিনেশনের ব্যাপারে কি হবে, সেই সমস্ত বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার এই অধিকার 26/1/1950 এর পর নাগরিকত্ব নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের ভারতের পার্লামেন্টের হাতে কিন্তু কনস্টিটিউশন মেকাররা ছেড়ে দিয়েছেন। এটাই ভারতের সার্বভৌমত্বকে কিন্তু প্রমাণ করে। সিটিজেনশিপের টার্মিনেশন বা অ্যাকুইজিশন বা পরবর্তী সিটিজেনশিপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় পার্লামেন্ট 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট পাস করেছিল, কিন্তু তারপরে এটি 9 টাইম অ্যামেন্ডমেন্ট হয়েছে। লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে 2019 সালে, যেটা আমরা সিএএ নামে জানি। অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ ভারতে কিভাবে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ কিভাবে গ্রহণ করা যায়, বা ওই 26/1/1950 এর পর যারা জন্মাচ্ছে বা যারা ভারতে আসছে তারা কিভাবে সিটিজেনশিপ গ্রহণ করবে। প্রথমে আছে কি বাই বার্থ, একে হচ্ছে বাই বার্থে তিনটি শর্ত আছে, খুবই ইম্পর্টেন্ট। প্রথম শর্ত কি, এটা হচ্ছে বর্ন ইন ইন্ডিয়া 1950 সে 26শে জানুয়ারির পর 1/7/1987 পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছে, ইররেসপেক্টিভ অফ देयर প্যারেন্টস ন্যাশনালিটি, তাদের প্যারেন্টসের যে ন্যাশনালিটি, প্যারেন্টসের যে সিটিজেনশিপ, সব কিছুর ইররেসপেক্টিভ, সব কিছুর উপরে উঠে তারা কিন্তু ভারতে জন্মগ্রহণ করলে ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা রাখে। বাট তারপরে চেঞ্জ হয়, যেখানে বলা হয় 1/7/1987 পর 1/7/1987 পর 3/12/2004 পর্যন্ত কি হয়, যে ভারতে যারা জন্মগ্রহণ করেছে বা তাদের বাবা মা একজনকার যদি ভারতের নাগরিক হন, তবে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এটা হচ্ছে 1/7/1987 থেকে 3/12/2004 পর্যন্ত ছিল। কিন্তু 3/12/2004 এর পরে কি হলো, নতুন আইনে বলা হলো যে হয় বোথ প্যারেন্ট উভয় পিতামাতাকে ভারতের নাগরিকত্ব হতে হবে, বা একজনকে ভারতের নাগরিকত্ব হতে হবে এবং অন্যজনকে কিন্তু ইললিগাল মাইগ্রেন্ট হওয়া চলবে না, তবে 3/12/2004 এর পরে যারা জন্মাবে তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। এর ফলে কিন্তু জন্ম নিয়েছে সেই বিতর্কিত এনআরসি কি হচ্ছে, এনআরসিতে অবশ্যই একটা কনস্টিটিউশন মেনেই হচ্ছে। তার কারণ এনআরসিতে বলা হচ্ছে যে এই আমাদের যে থার্ড শর্ত, যে যাদের 2004 এর 12 মাসের 3 তারিখের পরে জন্ম হয়েছে তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে একটি শর্তে, যদি তাদের বোথ প্যারেন্ট ভারতের নাগরিকত্ব হয়, অথবা একজন প্যারেন্ট ভারতের নাগরিকত্ব হবে এবং অন্যজনকে ইললিগাল মাইগ্রেন্ট হওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গ বা আসামে কি হয়েছে, বাংলাদেশ থেকে ধরো কেউ এসেছে,
তাদের এখানকার অধিবাসীর সঙ্গে বিয়ে হয়েছে এবং তাদের যারা সন্তানরা 2004 এর পরে কিন্তু জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বোথ প্যারেন্ট, একজন প্যারেন্ট অধিবাসী হলেও আর একজন কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট যারা ভিসা ছাড়াই এসেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এনআরসিতে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাই এত বিতর্কের সৃষ্টি। আমাদের ইকুয়াইজেশন অফ সিটিজেনশিপ মানে সিটিজেনশিপ অধিগ্রহণের নেক্সট পদ্ধতি হচ্ছে বাই ডিসেন্ট। এটা 2 নম্বর পদ্ধতি। মানে যারা ভারতে বাইরে জন্মগ্রহণ করেছে কিন্তু বংশ পরম্পরায় যারা ভারতীয় তারা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে, তারা কিন্তু বাই ডিসেন্ট পদ্ধতি অনুসারে ভারতের নাগরিকত্ব পাবে। প্রথমত হচ্ছে 26/1/1950 থেকে 10/12/1992 এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্র পিতা যদি ভারতের নাগরিক হন তবেই তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী বাই ডিসেন্ট অনুসারে। বাট 10/12/1992 এর পর যে নিয়ম হয়েছিল তাতে বলা হয়েছিল পিতা বা মাতা আইদার প্যারেন্টস যে কোনো একজন যদি ভারতের নাগরিক হন তবে কিন্তু তারা ভারতের বাইরে জন্মগ্রহণ করলে ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী। বাট 3 নম্বরে এর পরে আরেকবার চেঞ্জ হয় 3/12/2004 এর পর যেখানে বলা হয় 3/12/2004 এর পর এডিশনালি বলা হয় যে তাদের পিতা বা মাতা দুজনকার একজনকে তো ভারতের নাগরিক হতেই হবে এবং জন্মের 1 বছরের মধ্যে তাদেরকে কিন্তু সেই দেশে থাকা ভারতের যে কনসুলার রিপ্রেজেন্টেটিভ বা ডিপ্লোম্যাট তার কাছে নাগরিক হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তবেই কিন্তু তারা ভারতের নাগরিকত্ব পেতে পারে। একুয়েশন অফ সিটিজেনশিপের নেক্সট 3 নম্বর পদ্ধতি হচ্ছে বাই রেজিস্ট্রেশন। বাই রেজিস্ট্রেশন এটা কাদের জন্য? যারা ইন্ডিয়ান অরিজিন কিন্তু অনেকদিন ভারতের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তারা যদি ভারতের নাগরিকত্ব পেতে চায় তবে তাদেরকে কিন্তু বাই রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে হবে। 4 নম্বরের যে পদ্ধতি সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন। এটা কাদের জন্য? যাদের সঙ্গে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই, জিরো রিলেশন, ওকে, এবং যারা ইন্ডিয়ান অরিজিনও নয়। ধরো সাপোজ ইউরোপের কোনো একজন ব্যক্তি ভারতে এলো, ভারতের ধর্ম বা সংস্কৃতি তার ভালো লাগলো এবং ভারতে থাকতে চাইলো, তখন কিন্তু তাকে ন্যাচারালাইজেশন প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং সে ভারতের নাগরিকত্ব পাবে। কিন্তু সেই প্রসেসটা অত্যন্ত দীর্ঘমেয়াদী প্রসেস এবং এই প্রসেসগুলোর মধ্যে সবথেকে জটিল প্রসেস। নেক্সট হচ্ছে বাই ইনকর্পোরেশন। एग्जांपल শুরু আমি বলতে পারি গোয়া, পুডুচেরি। যেমন কি হয়েছিল ভারত স্বাধীনতার সময় সব টেরিটরি গুলো কিন্তু ভারতের অংশ থাকেনি। গোয়া, পুডুচেরি বা সিকিম এরা কিন্তু স্বাধীনতার অনেক পরে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। তাই এরা যখন ভারতের সঙ্গে যুক্ত হয় এদের যে নাগরিক তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার যে প্রস্তুতি সেটাকে বলা হয় বাই ইনকর্পোরেশন। সেক্ষেত্রে পার্লামেন্ট ল আনে এবং তাদের সমস্ত নাগরিককে ভারতের নাগরিকত্ব দিয়ে দেয়। এভাবে এই সমস্ত 5টি প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা ভারতের যে নাগরিকত্ব গ্রহণ বা অ্যাকুইজিশন করতে পারি। তাই 5টি প্রসেস কি কি আরেকবার বলে নিই। 5টি প্রসেস হচ্ছে 1 নাম্বার কি 1 নাম্বার দ্যাট ইজ বাই বার্থ, 2 নাম্বার বাই ডিসেন্ট, 3 নাম্বার বাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কাদের জন্য? যারা ইন্ডিয়ান অরিজিন কিন্তু অনেক দিন যাবত ইন্ডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বাই ন্যাচারালাইজেশন যাদের সঙ্গে ইন্ডিয়ার কোনো প্রকার রিলেশন নেই। আর বাই ইনকর্পোরেশন এটা হচ্ছে ইন্ডিয়ার দ্বারা কোনো ইনকর্পোরেট হওয়া টেরিটরি নাগরিকত্বকে সিটিজেনশিপ দেওয়ার জন্য এই পদ্ধতি রাখা হয়। অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপের মধ্যে সিটিজেনশিপ টার্মিনেশন অর্থাৎ সিটিজেনশিপ কারো কাছ থেকে কেড়ে নেওয়ার 3টি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতির নাম হচ্ছে রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন পদ্ধতিতে ধরো কেউ ব্রিটেনের নাগরিকত্ব নিতে চায় তখন সে ভলেন্টিয়ারি মানে নিজের স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব ছেড়ে দিল, সেটাকে বলা হয় রিনাউন্সিয়েশন। সেকেন্ড হচ্ছে টার্মিনেশন, যেমন কি গল্পটা বললাম অক্ষয় কুমারের ক্ষেত্রে যে আর্টিকেল 9 দ্বারা যদি কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তবে আর্টিকেল 9 দ্বারা তার ইন্ডিয়ান যে সিটিজেনশিপ সেটা
অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে টার্মিনেশন। তারপর বলা আছে আরেকটা ডেপ্রিভেশন। ধরো সাপোজ ভারতের সিটিজেনশিপ হওয়ার জন্য কোন ব্যক্তি রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশন প্রসেসের মধ্য দিয়ে গেল এবং তার অ্যাপ্লিকেশন গ্রহণ হলো না, বা তার অ্যাপ্লিকেশন গ্রহণ হওয়ার পরে জানা গেল সে কিন্তু গুড ক্যারেক্টার বা মোরাল ক্যারেক্টারের নয়, তখন তার যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় সেটাকে বলা হয় ডেপ্রিভেশন। এখন আমরা চলে আসি সিটিজেন হওয়ার যে ফ্যাসিলিটির উপরে। প্রথমত কিছু ফান্ডামেন্টাল রাইট আছে, যেমন আর্টিকেল 15, 16, 19, 29, 30। এই ফান্ডামেন্টাল রাইটগুলো কিন্তু কেবলমাত্র সিটিজেনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, কোনো অন্য ফরেনারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। সেকেন্ড হচ্ছে যে সিটিজেনরা, ভারতের সিটিজেনরা একমাত্র ভোট দেওয়ার অধিকার পায়, ভারতের সিটিজেনরা ইলেকশনে অংশগ্রহণ করার অধিকার পায়, ভারতের সিটিজেনরা বেশিরভাগ কনস্টিটিউশনাল পোস্টে শামিল হওয়ার অধিকার পায়, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী ইত্যাদি। এবং তাছাড়া তাদের কিছু ফান্ডামেন্টাল দায়িত্ব থাকে যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল ডিউটি নামে জানি। আমরা নেক্সট সিটিজেনশিপের লাস্ট টপিকে চলে আসি, যেটা হচ্ছে এনআরআই আর ওসিআই। এনআরআই মিন নন রেসিডেন্ট ইন্ডিয়া। এদের যেটা হচ্ছে এরা অনেক দিন ধরে ভারতের বাইরে কাজের সূত্রে থাকে, কিন্তু এরা ভারতের অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেনি, ফলে তারা কিন্তু এখনো ভারতের নাগরিক এবং ভারতের ইকোনমি থেকে শুরু করে সোশ্যাল সব ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভোট দেওয়ার অধিকারও লাভ করে, পাসপোর্ট তাদের ভারত থাকে। কিন্তু ওসিআই মানে হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। এই ব্যবস্থাটা পরবর্তীকালে শুরু করা হয়েছিল, যেহেতু ভারতের বাইরে ভারতের যেসব অধিবাসী কাজের সূত্রে থাকে এবং অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে নিয়েছে, তারা ভারতের ইকোনমিতে একটা বিরাট প্রভাব রাখে, সেই জন্য এই ওসিআই বা ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ডের সিস্টেমে চালু করা হয়েছিল। এই সিস্টেমে তারা ভারতের ভিতরে ভোট দেওয়ার অধিকার বাদ দিয়ে প্রায় সমস্ত রকম সুযোগ সুবিধা সিটিজেনশিপদের মতো পালন করে। হাই, আমি নবকুমার। আমি তোমাদের এখন রেগুলারলি পলিটিক্স ক্লাস নিয়ে আসছি ঠিক আমাদের এই চ্যানেলে। এরপর থেকে নিয়মিতভাবে ডাব্লিউবিসিএস, আদার্স স্টেট পিএসসি অথবা সেন্ট্রালের সিজিএল, সিএইচএসএল বা এমটিএস অথবা 2022 থেকে শুরু হতে চলা এনআরএস সিএটি পরীক্ষার অ্যাসপিরেন্টদের জন্য ভিডিও নিয়ে আসবো, ম্যাথ থেকে শুরু করে সমস্ত সাবজেক্টে। সব বিষয়ের টিচার আমাদের উপলব্ধ আছেন, এবং তাই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করুন যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়।